আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। খুলনায় কৃষি ব্যাংকের বোল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরি। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জাতি মেনে নেবে না। তরুণ দুই উপদেষ্টার দায়িত্ব ছাড়ার গুঞ্জন। আইনজীবী পান্নানকে কঠিন ধোলাই দিলেন, মন্তব্য করেছেন, আপনি তো দ্বিতীয় এরশাদ হয়ে গেলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খুলনায় কৃষি ব্যাংকের বোল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরি। খুলনা জেলার রূপসা উপজেলা কৃষি ব্যাংক পূর্ব রূপসা শাখার বোল্ট ভেঙে ১৬,১৬,০০০ টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত 10:30 পর্যন্ত যে কোনো সময়ে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ব্যাংকের শাখা ম্যানেজার কামরুল ইসলাম বলেন, বোল্টে ১৬,১৬,০০০ টাকা ছিল, যা লুট হয়েছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে শুক্রবার রাত 10:30টার মধ্যে যে কোনো সময় ঘটনাটি ঘটতে পারে। তিনি আরও বলেন, আমরা ব্যাংক থেকে এবং আশেপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি, সেগুলো চুলচেচড়া বিশ্লেষণ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে যে জড়িত থাকুক না কেন, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তবে গতকাল রাতে ব্যাংকের কোনো প্রহরী ছিল না। এ সুযোগ বুঝে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জাতি মেনে নেবে না। বাংলাদেশে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচনের আগে অবশ্যই রাষ্ট্র কাঠামোর সংস্কার, হাজার হাজার ছাত্র জনতার হত্যার বিচার ও আনুপাতিক হারে অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না। শুক্রবার বিকেল খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের উদ্যোগে পৃথক ভোটের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সময় গোলাম পরোয়ার বলেন, দেশ চালাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। তারা ইতিমধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। তবে আমরা স্পষ্ট করি, ঐকমত্য কমিশনকে বলছি, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জাতি মেনে নেবে না। তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামল ছিল গুম, খুন, হত্যা, জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার, রাহাজানি ও ধর্ষণের শাসন। আমরা সেই শাসন আর বাংলাদেশকে কাউকে করতে দেওয়া হবে না। তরুণ দুই উপদেষ্টার দায়িত্ব ছাড়ার গুঞ্জন। অন্তর্বর্তী সরকারের ২ তরুণ উপদেষ্টা দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। গতকাল শুক্রবার তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তারা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন নির্বাচনে তারা প্রার্থী হতে যাচ্ছেন, তাই রাজনৈতিক কারণেই তারা সরকারের দায়িত্বে থাকছেন না। এর মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ যুক্তরাষ্ট্রভিত্তিক ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনের সঙ্গে টকশোতে অংশ নিয়ে বলেন, ২০১৮ সাল থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনীতিতে আছেন এবং নির্বাচন করবেন। তিনি আরও জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি সরকার থেকে সরে যাবেন। আসিফ মাহমুদ বলেন, সরকারের দায়িত্ব ছেড়ে দিয়ে এনসিপিতে যোগ দেবেন কিনা সে ব্যাপারে এখনও স্পষ্ট করেননি। নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, কেউ মনে করছেন আমি মুরাদনগর থেকে প্রার্থী হব, কিন্তু এটা ঠিক নয়। আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চাই, তাই ঢাকা শহরেই আমার জন্য সুবিধাজনক স্থান। অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকেও টেলিফোনে পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠজন থেকে জানা গেছে, আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন, এজন্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য চিন্তাভাবনা করছেন। আপনি তো দ্বিতীয় এরশাদ হয়ে গেলেন। নিজেকে গৃহবন্দী দাবি করছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহুরুল ইসলাম খান পান্না। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেন তিনি। জেড.আই খান পান্নান এই ফেসবুকে পোস্টে তারই এক বন্ধু তাকে তুলোধুনো করে মন্তব্য করেছেন। তার এক বন্ধু লিখেছেন, আপনি তো দ্বিতীয় এরশাদ হয়ে গেলেন। আরেকজন লিখেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে আর কত দালালি করবেন। এদিকে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাতে সংবাদ মাধ্যমে খবরে বেরোয়, আইনজীবী জেড খান পান্নানকে গৃহবন্দী করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী গতকাল শুক্রবার সন্ধ্যার পর বলেন, জেড.আই খান পান্নানকে গৃহবন্দী করা হয়নি।
গৃহবন্দী করার খবরটি সত্য নয়। ওই আইনজীবী গৃহবন্দী হওয়ার বিষয়ে ফেসবুকে স্ট্যাটাসের বরাতে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিএমপির কমিশনার বলেন, হতে পারে আলোচনায় থাকার জন্য এরকম স্ট্যাটাস দিয়েছেন ওই আইনজীবী। ধানমন্ডি ৩২ নম্বর যাওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত যাননি, এ কারণে হয়তোবা আলোচনায় থাকতে চান তিনি। কয়েকদিন আগে ফেসবুকে লাইভে এসে তিনি ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ফুল দিতে যাবেন বলে ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। আইনজীবী গত মঙ্গলবার মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে শুনানি করতে এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন করে সমালোচিত হন তিনি।